আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12 অর্থাৎ হচ্ছে সময় যে অধ্যায়টা আছে এই অধ্যায় সমাধান করতেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 136 এবং 137 পেজ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ 12 নাম্বার 12.2 আছে কি অধিবর্ষ, দশক, যুগ এবং হচ্ছে কি শতাব্দী। ঠিক আছে, তো এখানে দেখো অধিবর্ষটা কি। অধিবর্ষ হচ্ছে এমন একটি বছর যে বছরে আমরা কিন্তু জানি হচ্ছে ফেব্রুয়ারি মাস সাধারণত হচ্ছে কি 28 দিনে হয়। তো যেই বছরে ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয় সেই বছরকে আমরা বলবো হচ্ছে কি অধিবর্ষ, বা এটাকে কিন্তু ইংরেজিতে কিন্তু লিপ ইয়ারও বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ বলছে যে অধিবর্ষ হলে এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডারের বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। ঠিক আছে, তাহলে এই যে অধিবর্ষ হচ্ছে কি যে বছরে ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয় সেই বছরকে আমরা বলি অধিবর্ষ বা হচ্ছে লিপ ইয়ার। তো দশকটা কি? 10 বছর সময়কে বলা হয় দশক, এবং যুগ অর্থ কি 12 বছর সময়কে বলা হয় কি যুগ, এবং শতাব্দী 100 বছর সময়কালকে বলা হয় কি শতাব্দী। ঠিক আছে, তো এখন আমরা এই কোনো একটা সাল অধিবর্ষ ছিল কিনা এটা আমরা কিভাবে বের করব? এই যে দেখো এখানে বলছে যে 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয়। অর্থাৎ একটা সাল যে ধরলাম আমি হচ্ছে কি 2001 সাল ধরলাম, তো এই সালটা কি অধিবর্ষ ছিল কি না এটা আমাদের প্রমাণ করার জন্য কি করতে হবে? 4 দ্বারা হচ্ছে কি ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করে যদি এই সাল এটা যদি হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে কি সেই সালটা কিন্তু হবে হচ্ছে অধিবর্ষ। ঠিক আছে, আবার হচ্ছে এর সাথে আমাদের আরো একটা কথা জানতে হবে যে হচ্ছে কোনো সালের যদি হচ্ছে কি একক এবং দশক স্থানে, যেমন আমি ধরলাম হচ্ছে 2500 অর্থাৎ 2500, তাহলে ধরলাম যে এই 2500 সাল, তাহলে এটা হচ্ছে কি লিপ ইয়ার হবে কিনা বা অধিবর্ষ হবে কিনা। কিংবা আমি যদি ধরি হচ্ছে কি যে 1900 সাল, তাহলে এটা হচ্ছে কি লিপ ইয়ার ছিল কিনা বা হচ্ছে অধিবর্ষ ছিল কিনা। তো এটা প্রমাণ করার জন্য আমার কি করতে হবে? যদি হচ্ছে কোনো সংখ্যার হচ্ছে কি বা কোনো সালের হচ্ছে একক এবং দশক স্থানে যদি হচ্ছে কি আমরা জানি এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, তাহলে একক এবং দশক স্থানে যদি হচ্ছে কি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা 400 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, 400 দ্বারা হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমরা প্রমাণ করবো। যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলবো যে সেই সালটা হচ্ছে কি লিপ ইয়ার বা হচ্ছে কি অধিবর্ষ। ঠিক আছে, তার মানে এখানে আমরা দুইটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে কোনো সাল অধিবর্ষ কি না, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কি লিপ ইয়ার। তো লিপ ইয়ারটা হচ্ছে কিভাবে হিসাব করবো? যে একটা সাল দিচ্ছে যে 1875 সাল, তো এই সালটা লিপ ইয়ার কিনা আমরা কিভাবে প্রমাণ করবো? 4 দ্বারা ভাগ করবো। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সালটা হবে হচ্ছে কি লিপ ইয়ার বা অধিবর্ষ। আর কোনো সংখ্যার শেষে বা কোনো সালের শেষে একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে দুইটা, তাহলে সেই সংখ্যাকে আমরা 400 দ্বারা হচ্ছে ভাগ করবো। যদি 400 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি লিপ ইয়ার বা অধিবর্ষ। ঠিক আছে, তো এখন দুইটা বিষয় আমরা শিখলাম। তো এখন আমরা দেখবো যে লিপ ইয়ার বা অধিবর্ষ কেন হিসাব করা হয়, মানে 28 ফেব্রুয়ারি মাস যে 28 দিনের পরিবর্তে 29 দিনে ধরা হয়। তো যেই সালে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয় সেই বছর কিন্তু এক বছরে কিন্তু 365 দিন হয়। ঠিক আছে, 365 দিন না, কিন্তু যখন হচ্ছে অধিবর্ষ বা হচ্ছে লিপ ইয়ার হয় তখন কিন্তু এক বছরে কিন্তু 366 দিন হয়, অর্থাৎ একদিন কিন্তু বৃদ্ধি পায়। তো কথা হচ্ছে এই লিপ ইয়ারটা কেন মানে হচ্ছে কি একদিন হচ্ছে কি বেশি নেওয়া হয় বা অধিবর্ষ কেন একদিন বেশি নেওয়া হয়। ঠিক আছে, তো এখন দেখো আমরা হচ্ছে জানি যে হচ্ছে সূর্য তো আমরা চিনি। ঠিক আছে, সূর্য কিন্তু হচ্ছে সকালে ওঠে। তো এই সূর্যকে হচ্ছে পৃথিবী একবার প্রদক্ষিণ করতে 365 দিন 6 ঘন্টা লাগে প্রায়। ঠিক আছে, তাহলে এই পৃথিবী হচ্ছে কি সূর্যকে হচ্ছে কি চারপাশে ঘুরে আসতে 365 দিন 6 ঘন্টা লাগে প্রায়। ঠিক আছে, তো এখন আমরা কিন্তু এই 365 দিনে হচ্ছে কি এক বছর হচ্ছে হিসাব করি। তো 365 দিনে যখন আমরা এক বছর হিসাব করি তখন কিন্তু এই 6 ঘন্টাটা বেশি থেকে যায়।
ঠিক আছে। এরপর দেখো পরবর্তী বছর যখন আমরা আবার 365 দিন হিসাব করি, পরে কিন্তু আবার 6 ঘন্টা বেশি থেকে যায়। আবার দেখো 365 দিন যদি হিসাব করি এক বছর, তাহলে কিন্তু আবার 6 ঘন্টা বেশি থেকে যায়। তাহলে আবার যদি পরের বছর যদি 365 দিনে যদি এক বছর হিসাব করি, তাহলে আবার কিন্তু 6 ঘন্টা বেশি বেড়ে যায়। তো দেখো প্রত্যেক বছর কিন্তু 6 ঘন্টা করে বেশি থাকতেছে। তো এখন যখন 4 বছর পূর্ণ হয়ে যায়, 4 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর 6 6 6 6, তাহলে 4 6 কত হয় 24। তাহলে 24 ঘন্টা কিন্তু আমাদের হচ্ছে কম হিসাব করা হয়, ঠিক আছে। তাহলে 24 ঘন্টা কিন্তু কম হিসাব করা হয়। তো 4 বছর পর পর কিন্তু হচ্ছে এই 24 ঘন্টাটা হচ্ছে কি বেশি হয়ে যায়। তো এই 24 ঘন্টাটা মিল করার জন্য প্রতি 4 বছর পর পর এই লিপ ইয়ার বা অধিবর্ষ ধরা হয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে ধরা হয় এই হিসাবটা মিল করার জন্য। কারণ আমরা কিন্তু জানি হচ্ছে 24 ঘন্টায় সমান হচ্ছে কি একদিন, ঠিক আছে। 24 ঘন্টা সমান হচ্ছে কি একদিন। তাহলে এই 4 বছর পর যদি হচ্ছে কি প্রত্যেক বছর যদি 6 ঘন্টা করে আমরা কম হিসাব করি, তাহলে 4 বছর পর 24 ঘন্টা কিন্তু কম হিসাব করা হয়, ঠিক আছে। তার মানে এই 24 ঘন্টা যখন হয়ে যায়, অর্থাৎ 4 বছর পর পর কিন্তু এই অধিবর্ষটা হয় এই একদিন, অর্থাৎ 24 ঘন্টাটা পূরণ করার জন্য, ঠিক আছে। তো এর ভিতরে কিন্তু হচ্ছে আরো অনেক কথা আছে যেগুলো তোমরা বললে হয়তো এখন বুঝবা না, ঠিক আছে। তো আশা করি এইভাবেই তোমরা সহজভাবে মনে রাখবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেক বছর তোমরা বুঝবা যে হচ্ছে কি 6 ঘন্টা করে কম হিসাব করা হয়, কারণ পৃথিবী হচ্ছে কি সূর্যকে প্রদক্ষিণ করতে কি 365 দিন 6 ঘন্টা লাগে। তো প্রত্যেক বছর হচ্ছে 6 ঘন্টা বাদ দিয়ে আমরা হিসাব করি। তো সেজন্য 4 বছর পর হচ্ছে 6 6 করে হচ্ছে কি 4 6 24 ঘন্টা হচ্ছে কি কম হিসাব করা হয়। তো এই 24 ঘন্টা যে আমরা কম হিসাব করলাম, এটা পূরণ করার জন্য প্রত্যেক 4 বছর পর পর লিপ ইয়ার বা অধিবর্ষ হচ্ছে কি হিসাব করা হয়, ঠিক আছে। আশা করি হচ্ছে কি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো এখন দেখো আমরা কি দেখবো এখানে কি বলছি, ইংরেজি হচ্ছে কি 1600 সালটি হচ্ছে কি অধিবর্ষ, অন্যান্য অধিবর্ষ খুঁজে পাওয়ার জন্য শ্রেণীতে আলোচনা করি, ঠিক আছে। এগুলো আলোচনা করতে বলছে, তো আমরা হচ্ছে আলোচনা করব। তো এখন দেখো এখানে কি বলছে, 1 নম্বর সমস্যাতে বলছে 1800, 1900 এবং 2000 সাল অধিবর্ষ কি না তার সহপাঠীদের সাথে আলোচনা করো। তো আমরা একটু আগে শিখলাম যে কোনো সাল অধিবর্ষ কিনা এটা আমাদের প্রমাণ করতে গেলে কি করতে হবে, 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের হিসাব করতে হবে। এবং যদি কোনো সংখ্যার একক এবং দশক স্থানে যদি হচ্ছে কি শূন্য থাকে, তাহলে সেটাকে আমরা 400 দ্বারা ভাগ করব। 400 দ্বারা ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাকে আমরা বলবো হচ্ছে কি লিপ ইয়ার বা অধিবর্ষ। তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা 1800, 1900, 2000 এই প্রত্যেকটা সংখ্যার একক এবং দশক স্থানে কি শূন্য আছে। তার মানে এগুলোকে আমাদের কি 400 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো 400 দ্বারা এখানে ভাগ করছি, তাহলে 4 4 কত হয় 1600। 400-কে 4 দ্বারা গুণ করলে 1600 হয়, তার মানে এখানে 200 বাঁচতেছে, তার মানে নিঃশেষে বিভাজ্য কিন্তু হলো না। তার মানে এই 18 সালটা কিন্তু অধিবর্ষ নয়। এখন দেখো এখানে যদি আমরা হচ্ছে কি 400-কে যদি হচ্ছে কি আমরা জানি কি যে হচ্ছে কি 4 4 হচ্ছে কি 1600, অর্থাৎ 400 গুণ 4 তাহলে 1600। আমরা যদি 5 বার নিই তাহলে কিন্তু হচ্ছে কি 2000 হয়ে যাবে, 1900 বেশি হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত থাকতেছে 300 থাকতেছে, তাহলে এটা কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হলো না। তার মানে এটা কিন্তু হচ্ছে কি আমাদের অধিবর্ষ নয়। তার মানে এটা কিন্তু অধিবর্ষ নয়, কারণ আমরা 400 দ্বারা ভাগ করে হচ্ছে নিঃশেষে বিভাজ্য কিন্তু পেলাম না, অর্থাৎ এটা হচ্ছে কি লিপ ইয়ার বা অধিবর্ষ নয়, অধিবর্ষ নয়। এরপর দেখো 400 2000 আছে, এটাকে আমরা 400 দ্বারা ভাগ করব। তাহলে আমরা জানি 400 4 5 কত হয় 20। তাহলে 400 গুণ যদি আমরা 5 করি, 5 করলে কিন্তু হচ্ছে কি 2000 কিন্তু হচ্ছে কি এখানে মিলে যাচ্ছে, এটা কিন্তু 5। তাহলে দেখো নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তার মানে এই 2000 সালটা কিন্তু হচ্ছে কি অধিবর্ষ, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে এবং অন্যান্য বছর 28 দিনের চেয়ে একদিন বেশি থাকে, আর তাই ওই বছরের মোট সংখ্যা হচ্ছে 366 দিন। তো যেই বছরটা হচ্ছে কি অধিবর্ষ হয়, সেই বছরটা কিন্তু 365 দিনের পরিবর্তে 366 দিনের বছর হয়, যেটা আমি একটু আগে কিন্তু তোমাদেরকে বলেছি। তো সেটা এখানে বলছে, তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 1 নম্বরে কি বলছে, এখানে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। তো এই সালগুলো দিয়েছে, তাহলে এই সালগুলো হচ্ছে কি ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল এটা আমাদের বের করতে বলছে। ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল এটা বের করার জন্য আমাদের মূল যে বিষয় হচ্ছে এইগুলো অধিবর্ষ ছিল কিনা এই সালগুলো, সেটা আমাদের বের করতে হবে। যদি অধিবর্ষ থাকে তাহলে ফেব্রুয়ারি মাস ছিল 29 দিনে, আর যদি অধিবর্ষ না থাকে তাহলে ফেব্রুয়ারি মাস ছিল কি 28 দিনে। আমরা কি দেখবো, তাহলে 1 নম্বরে আছে কি 1918 সাল। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1900 কত সাল, 1 নম্বরে আছে 1918 সাল।
তাহলে দেখো এখানে একক এবং দশক স্থানে কিন্তু শূন্য নেই, তার মানে আমরা কি 4 দ্বারা ভাগ করব। যদি 4 দ্বারা হচ্ছে কি ভাগ করা যায় তাহলে কি বিভাজ্য হয়, তাহলে হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য হলে এটা হচ্ছে কি অধিবর্ষ, তাহলে সেইটা হবে কি 29 দিনে ফেব্রুয়ারি মাস। তাহলে দেখো 4 4 কত হয় 16, তাহলে এখানে 3 থাকে, এখান থেকে 1 নিলাম, তাহলে 4 7 28, তাহলে 4 সাথে কত হয় 28, তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে 3, এখান থেকে আমরা 8 নেব। তাহলে দেখো এখানে 4 নং কত হয় 36, তাহলে দেখো এখানে 2 এখানে কিন্তু ভাগশেষ কিন্তু হচ্ছে কি 2 থাকলো, তার মানে কি 4 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হলো না। তাহলে এই 4 দ্বারা যে বিভাজ্য হলো না এই সংখ্যাটা, তাহলে এই সালটা কিন্তু হচ্ছে কি অধিবর্ষ নয়, অধিবর্ষ নয়। তার মানে এই সালটাতে কিন্তু ফেব্রুয়ারি মাস হচ্ছে কিন্তু 28 দিনে হয়েছে, এই সালটাতে কিন্তু ফেব্রুয়ারি মাস হচ্ছে কি 28 দিনের হয়েছে, ঠিক আছে 28 দিনের কিন্তু হয়েছে। যদি অধিবর্ষ হতো তাহলে ওই ফেব্রুয়ারি মাস কিন্তু একদিন বেড়ে দিয়ে 29 দিনের হতো। এরপরে দেওয়া আছে দেখো সাল দেওয়া আছে 1984, তাহলে দেখো 2 নম্বরে 1900 কত দেওয়া আছে 1984 সাল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে কিন্তু একক এবং দশক স্থানে কিন্তু শূন্য নাই, তার মানে আমরা 400 দ্বারা ভাগ করবো না, আমরা হচ্ছে 4 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 4 4 কত হয় 16, তাহলে এখানে বিয়োগ করে কত হয় 3, এখান থেকে 8 নিলাম, আমরা জানি 4 নং কত হয় 36, ভাগের নিয়ম আমরা সবাই জানি, বিয়োগ করলে থাকে 2, ওখানে থাকে কত 24, অর্থাৎ 2 4 আসলে কি 24, আমরা জানি 4 6 কত হয় 24 হয়, এখানে কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে কি এখানে হচ্ছে ভাগশেষ কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো, এই সালটা কিন্তু হচ্ছে কি অধিবর্ষ বা হচ্ছে লিপ ইয়ার, তার মানে এই সালটাতে ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে হয়েছে কি 29 দিনে, তার মানে এখানে লিখবো 2 এর আনসার হবে 29 দিনের, ঠিক আছে। আশা করি এটা কি বুঝতে পারছো। তো এরপরে দেখো আমরা হচ্ছে 1820 সাল আমরা দেখব, তাহলে দেখো 1820 সাল 3 নম্বরে 1820 সাল। তো এখানে দেখো একক স্থানে শূন্য আছে, দশক স্থানে কিন্তু শূন্য নেই, এখানে যদি শূন্য থাকতো আমরা 400 দ্বারা ভাগ করতাম। তো এখানে একক স্থানে শূন্য আছে কিন্তু দশক স্থানে কি শূন্য নাই, তার মানে আমরা কি 4 দ্বারাই ভাগ করব। তাহলে 4 দ্বারা ভাগ করে আমরা কি 4 4 কত পাই 16 পাই, বিয়োগ করলে কত থাকে 2, এখানে 2 নামাইলাম, তাহলে 4 5 কত হয় 20, তাহলে এখানে কত থাকলে বিয়োগ করে 2, আর এখানে থাকলে কত শূন্য, তাহলে 4 5 আবার কি 20, তাহলে এখানে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তার মানে 4 দ্বারা ভাগ করে এই সালটা কি নিঃশেষে বিভাজ্য, তার মানে এই সালটা হচ্ছে কি লিপ ইয়ার বা অধিবর্ষ। তো লিপ ইয়ার বা অধিবর্ষ যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে কয় দিনে হবে 29 দিনে, তার মানে কি এখানে 3 নম্বরের উত্তর কি ফেব্রুয়ারি মাস হবে কি ফেব্রুয়ারি মাস ছিল হচ্ছে কি 29 দিনের, ঠিক আছে। আশা করি এই তিনটাই কি তোমরা বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী পেজে হচ্ছে কি চলে যাই। এরপর দেখো আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে আসলাম। তো এখানে 2 নম্বরে কি বলছে, ইংরেজি সাল 2018 এর 1 জানুয়ারি ছিল হচ্ছে কি সোমবার। তাহলে ইংরেজি সাল 2018 এর 1 জানুয়ারি ছিল সোমবার। 1 জানুয়ারির 40 দিন পরের দিনটি কি বার ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে 1 জানুয়ারির 40 দিন পর কি বার ছিল আমাদের কি এটা হচ্ছে কি বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে 40 দিন পর কি বার ছিল এটা হচ্ছে কি বের করব। তো এখন দেখো এখানে দেখো আমরা হচ্ছে যদি হিসাব করি যে হচ্ছে 1 জানুয়ারি, তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি 40 দিন পর হিসাব করব। তাহলে 1 জানুয়ারি ছিল কি সোমবার, তাহলে আমরা কিন্তু জানি হচ্ছে কি 7 দিন সমান হচ্ছে কি 7 দিন সমান হচ্ছে 1 সপ্তাহ। তাহলে আমরা যদি হচ্ছে কি 5 সপ্তাহ পর হিসাব করি যে হচ্ছে কি 5 গুণ হচ্ছে কি 7, তাহলে কি 5 সপ্তাহ পর হিসাব করে 35 দিন হচ্ছে। তাহলে দেখো এই 35 দিন পর কিন্তু এখানে কিন্তু ছিল হচ্ছে কি সোমবার, তার মানে 5 সপ্তাহ পর অর্থাৎ 7 দিন সমান যে 1 সপ্তাহ, তাহলে 5 সপ্তাহ পর হচ্ছে কি 35 দিন, অর্থাৎ হচ্ছে এই 35 দিন পরেও কিন্তু হচ্ছে কি সোমবারই কিন্তু হবে, ঠিক আছে। 35 দিন পরে কিন্তু সোমবারই হবে। তো এখন আমাদের বলছে এখানে 40 দিন পর কি বার ছিল এটা কিন্তু হিসাব করতে বলছে। তো এখন দেখো 35 দিন পর হলো কি সোমবার, তো এখনো কিন্তু আমাদের হচ্ছে কি 5 দিন হচ্ছে কি হিসাব করতে হবে, যেহেতু আমরা শুধু হচ্ছে 35 দিন হিসাব করলাম, এখন আমরা আরো 5 দিন হিসাব করবো। তাহলে 5 দিন হিসাব করলে কি হয়, সোমবারের পর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার, তাহলে 5 দিন পর। তাহলে দেখো আমাদের 5 দিন পর কি হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার, আমরা কিন্তু বার হিসাব জানি। তাহলে দেখো শনিবার হচ্ছে, তার মানে এখানে হচ্ছে কি 40 দিন পর হবে হচ্ছে কি শনিবার, 40 দিন পর হবে কিন্তু হচ্ছে কি
শনিবার। ঠিক আছে, 40 দিন পর কিন্তু হবে হচ্ছে কি শনিবার, কারণ হচ্ছে আমরা সোমবার থেকে হিসাব করছি। 1 জানুয়ারি ছিল হচ্ছে কি সোমবার, তাহলে সোমবার থেকে আমরা 5 সপ্তাহ হিসাব করছি, 5 7 35, তাহলে 35 দিন পর কিন্তু হচ্ছে সোমবারই থাকতেছে। তো আমাদের হিসাব করতে বলছে 40 দিন পর, তাহলে 35 দিন পর সোমবার যদি থাকে এর সাথে আরো 5 দিন অর্থাৎ 40 দিন পর হবে হচ্ছে কি শনিবার। ঠিক আছে, আশা করি এটা হচ্ছে কি তোমরা হচ্ছে বুঝতে পারছো। এরপর দেখো 2 নাম্বার হচ্ছে কি দেওয়া আছে 2018 সালের 3রা ফেব্রুয়ারি বা 3 ফেব্রুয়ারি সপ্তাহের কি বার ছিল এটা আমাদের বের করতে বলছে। উপরের প্রশ্নের ধারণাটি ব্যবহার করে, তাহলে উপরের প্রশ্নের ধারণাটি ব্যবহার করে আমাদের হচ্ছে কি 2018 সালের 3 ফেব্রুয়ারি বা 3রা ফেব্রুয়ারি হচ্ছে কি সপ্তাহের কি বার ছিল এটা আমাদের বের করতে বলছে। তো এখন দেখো আমরা এখানে কি করতেছি, এখানে দেখো এই যে এটা হচ্ছে 2018 সালের জানুয়ারি মাসের হচ্ছে কি ক্যালেন্ডার। তাহলে দেখো এখানে 2018 সালের ফেব্রুয়ারি মাসের 3 ফেব্রুয়ারি কি বার ছিল এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এখানে জানুয়ারি মাস আছে, এখানে ফেব্রুয়ারি হচ্ছে কি বের করতে বলছে। তো জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু শেষ, 31 দিনের মাস এটা কিন্তু আমরা জানি শেষ। তো এখন দেখো ফেব্রুয়ারি মাস শুরু হবে এখান থেকে, তাহলে ফেব্রুয়ারি হচ্ছে কি 1 2 3, তাহলে এই 3 তারিখ হচ্ছে কি ফেব্রুয়ারি হবে হিসাব অনুযায়ী। তাহলে 3 তারিখ কি বার হচ্ছে শনিবার কিন্তু হচ্ছে এই যে 3 তারিখ। ঠিক আছে, এখান থেকে যেহেতু ফেব্রুয়ারি মাস শুরু হবে তোমাদের বোঝানোর জন্য দেখলাম 1 তারিখ হবে কিন্তু হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ হবে বৃহস্পতিবার, 2 তারিখ হবে শুক্রবার এবং ফেব্রুয়ারি 3 তারিখ হবে কি শনিবার। তার মানে ফেব্রুয়ারি 3 তারিখ কি বার এটা আমাদের বের করতে বলছে। তাহলে উপরের ধারণা অনুযায়ী কিন্তু আমরা বের করে ফেললাম, তাহলে এটাও কিন্তু হবে শনিবার, তাহলে এটাও কিন্তু হবে শনিবার। ঠিক আছে, আশা করি তোমরা কি এই দুইটা হচ্ছে কি বুঝতে পারছো। এরপর দেখো সাল গণনার কয়েক রকম উপায় আছে, যেমন হচ্ছে এখানে লিখছে যে ধারাবাহিক 10 বছর সময়কালকে কি হলো 1 দশক। আমরা কিন্তু এটা কিন্তু একটু আগে তোমাদেরকে বলে এসেছি এই লেকচারের প্রথম দিকে। এবং ধারাবাহিকভাবে 12 বছর সময়কালকে বলা হয় 1 যুগ, এবং ধারাবাহিকভাবে 100 বছর সময়কালকে বলা হয় কি 1 শতাব্দী। ঠিক আছে, আশা করি তোমরা ঠিক এটা বুঝতে পারছো। ধারাবাহিকভাবে 10 বছর সালকে বলবো আমরা 1 দশক, ধারাবাহিকভাবে মানে একদম হচ্ছে কি ধারাবাহিকভাবে হচ্ছে কি 12 বছর সময়কে বলবো 1 যুগ, এবং 100 বছর সময়কালকে বলবো আমরা কি 1 শতাব্দী। ঠিক আছে, তো এখন দেখো প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরেরও আগের কথা। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা 2001 সাল থেকে শুরু হয়েছিল, অর্থাৎ 2001 সাল থেকে হচ্ছে কি 2100 সাল পর্যন্ত এটা হচ্ছে কি 21 শতাব্দী। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বুঝতে পারছো। তো দেখো এখন 3 নম্বরে এখানে দেখতে পাচ্ছ বলছে যে 1600 এবং 1701 সালে কোন শতাব্দী ছিল এটা আমাদের কি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে 1600 এবং হচ্ছে কি 1700 হচ্ছে কি 1 সালে কি কোন শতাব্দী ছিল এটা আমাদের বের করতে বলছে। তো এখন দেখো যখন সাল গণনা শুরু হয় 1 থেকে 100 সাল পর্যন্ত হচ্ছে কি প্রথম শতাব্দী। ঠিক আছে, এবং হচ্ছে 101 থেকে 200 সাল পর্যন্ত হচ্ছে কি 2 শতাব্দী বা দ্বিতীয় শতাব্দী। ঠিক আছে, এইভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এখন দেখো এখানে কি বলছে 1600 এবং 1701 সাল কোন শতাব্দী ছিল। তাহলে দেখো 1600 থেকে এখানে দেখো 1501 থেকে 1600 সাল পর্যন্ত এটা কিন্তু ছিল হচ্ছে 16 শতাব্দী। ঠিক আছে, তাহলে এখানে 1600 সাল কিন্তু এটা কিন্তু 16 শতাব্দীর ভিতরে পড়তেছে। এখন যদি 1701 সাল দেখি তাহলে দেখো 1601 সাল থেকে 1700 সাল পর্যন্ত এটা কিন্তু ছিল 17 কি শতাব্দী। ঠিক আছে, 1601 সাল থেকে 1700 সাল পর্যন্ত 17 শতাব্দী ছিল, কিন্তু এখানে আমাদের কিন্তু বের করতে বলছে 1701 শতাব্দী। ঠিক আছে, তার মানে এখানে দেখো 1701 শতাব্দী থেকে 1701 সাল থেকে 1800 সাল পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে কি 18 শতাব্দী। ঠিক আছে, তার মানে এই যে এখানে আমরা দেখলাম এই 1701 সাল এটা কিন্তু 18 শতাব্দীতে পড়তেছে। ঠিক আছে, 1701 সাল থেকে 1800 সাল পর্যন্ত 18 শতাব্দী, তার মানে এই যে 1701 সাল হচ্ছে কি 18 শতাব্দীতে পড়তেছে, এবং হচ্ছে 1501 সাল থেকে আমরা বললাম হচ্ছে কি 1600 সাল পর্যন্ত 16 শতাব্দী, তার মানে এই যে 1600 সাল এটা কিন্তু 16 শতাব্দীতে পড়ছে। তাহলে আশা করি হচ্ছে কি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো যেমন হচ্ছে আমরা হচ্ছে আবার যদি বলি যে হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখতেছি 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত বলা হবে কি 100 বছরকে বলা হবে 20
শতাব্দী, ঠিক আছে 20 শতাব্দী। তো তোমাদের একটা হচ্ছে কি আমি হচ্ছে হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে 1301 সাল থেকে 1400 সাল পর্যন্ত এই সময়কে কোন শতাব্দী ধরবো, আমরা কোন শতাব্দী ধরবো, এটা কিন্তু তোমরা হচ্ছে কি অবশ্যই বাসার কাছে এটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। 1301 থেকে 1400 সাল পর্যন্ত কোন শতাব্দী তোমরা কিন্তু হিসাব করে কিন্তু আমাকে বলবা, ঠিক আছে। এরপর দেখো এখানে হচ্ছে একটু বলে দিয়েছে যে 16 শতক শুরু হয়েছিল 1501 সাল থেকে, যেটা আমি তোমাদের এখানে বুঝাইলাম 1501 সাল থেকে শুরু হয়ে 1600 সাল পর্যন্ত কি 16 শতাব্দী। তাহলে এখানে সুতরাং 1600 সালটি হবে হচ্ছে কি 16 শতাব্দী, কারণ 1501 সাল থেকে 1600 সাল পর্যন্ত 16 শতাব্দী, ঠিক আছে। আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো এখন দেখো নিচের প্রতিটি সাল কোন শতাব্দী এটা আমাদের হিসাব করতে বলছে। তো এখন দেখো এখানে 1945 সাল, এটা কোন শতাব্দীটা আমাদের কি হিসাব করতে বলছে। তো আমরা কিন্তু জানি যে হচ্ছে কি 1901 সাল থেকে হচ্ছে কি 2000 সাল পর্যন্ত কিন্তু 20 শতাব্দী, এটা কিন্তু একটু আগে এখান থেকে দেখলাম আমরা। তো এখানে দেখো 1945 সালের ভিতর সালও কিন্তু এর ভিতরেই আছে, তার মানে এটা হচ্ছে কি 20 শতাব্দী, এটা হবে কি 20 শতাব্দী, ঠিক আছে। এরপর দেখো 1300 সাল, তাহলে তোমাদের যে আমি হচ্ছে কি হোমওয়ার্কটা দিয়েছিলাম সেখানে কিন্তু হচ্ছে কি পারলে কিন্তু এটাও কিন্তু পেরে যাবা, একই নিয়ম যেহেতু সবগুলো। তো এখন দেখো এই যে 1300 সাল এটা হচ্ছে কোন শতাব্দীতে ছিল, দেখো 1201 সাল থেকে 1300 সাল পর্যন্ত, তাহলে এই সময়টা ছিল কোন শতাব্দী, এই সময়টা কিন্তু ছিল 13 শতাব্দী, 13 শতাব্দী, ঠিক আছে 13 শতাব্দী কিন্তু ছিল, ঠিক আছে। এই যে 1300 সাল পর্যন্ত, তাহলে এখানে 1300 সাল দিয়েছে, 1300 সাল পর্যন্ত কিন্তু 13 শতাব্দী ছিল। এটা শুরু হয়েছিল কত সাল থেকে, 1201 সাল থেকে। এরপর দেখো 1899 সাল, তো আমরা দেখো এটা হচ্ছে কোন শতাব্দীতে পড়বে, এটা কিন্তু হচ্ছে 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত, এই সময়কে আমরা বলবো হচ্ছে কি 19 কি শতাব্দী, শতাব্দী। তো এখানে বলছে হচ্ছে 1899, তো 1899 কিন্তু হচ্ছে কি এই সালের মধ্যেই আছে, ঠিক আছে। এই যে 1900 সাল হচ্ছে কি আগে কিন্তু হচ্ছে কি 1899 সাল আছে, তার মানে এটা হচ্ছে কি 19 শতাব্দীর ভিতরে পড়ছে, ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে কি এই বিষয়গুলো হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং আমি কিন্তু 136 এবং 137 পেজের হচ্ছে কি প্রত্যেকটা সমস্যা কিন্তু একদম ধরে ধরে সমাধান করেছি। আশা করি হচ্ছে কি তোমরা বুঝতে পারছো। তো অধিবর্ষটা কি আজকের লেকচারে আমরা জানলাম, অধিবর্ষ হচ্ছে কি কেন হিসাব করা হয় সেটা জানলাম, অধিবর্ষে 28 দিনের পরিবর্তে ফেব্রুয়ারি মাস 29 দিন হয় সেটাও জানলাম, দশক কি সেটা জানলাম, যুগ কি সেটা জানলাম, এরপর শতাব্দী কি সেটা জানলাম, কোন সাল অধিবর্ষ কি না এটা কিভাবে আমরা হিসাব করব সেটা জানলাম, ঠিক আছে। আশা করি এই বিষয়গুলো তোমাদের কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো পৃষ্ঠা আমরা দুইটা পেজ পড়লাম, আমরা 136 এবং 137 পেজ পড়লাম। তো এই সামান্য দুইটা পেজ পড়লে এখানে কিন্তু অনেক তথ্য কিন্তু আছে, যেগুলো কিন্তু খুব মজার এবং হচ্ছে সহজ, ঠিক আছে। তোমরা যদি বুঝে বুঝে করো তাহলে কিন্তু একদম হচ্ছে ইজি মনে হবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা এনজয় করেছো। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না, ঠিক আছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।